নমস্কার, আমি পবিত্র দাস, বাংলা শিক্ষকের সবাইকে স্বাগত। আজ ক্লাস শুরুর আগে সমস্ত ছাত্রছাত্রীদের ধন্যবাদ জানাচ্ছি এভাবে আমার সামান্যতম প্রয়াসটিকে দেখে এবং তা ছড়িয়ে আমার উৎসাহ বৃদ্ধির জন্য। অনুরোধ জানাবো, তোমরা যদি নিজেদের মতামত এবং আগ্রহ কমেন্ট বক্সে লিখে জানাও কেমন কী এ সমস্ত মন্তব্য যদি পাওয়া যায় তাহলে সেটা আমার কাজের পক্ষে আরেকটু শক্তি বৃদ্ধির কারণ হবে। সঙ্গে থাকো, সমৃদ্ধ থাকো। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো, আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। অবশ্যই শেষ পর্যন্ত দেখো। আজকের আলোচ্য বিষয় বীরাঙ্গনা কাব্যের দ্বিতীয় স্বর্গ, সোমের প্রতি তারা। সোমের প্রতি তারা এটি দ্বিতীয় স্বর্গ। 11টি পত্রের মধ্যে এটি দ্বিতীয় পত্র। প্রথম প্রশ্ন, তারার পত্র পরিকল্পনার উৎস কী? না ব্রহ্মবৈবর্ত পুরাণ। যদিও বিষ্ণু পুরাণ, ব্রহ্মপুরাণ, মৎস্যপুরাণ এর কাহিনীও এতে রয়েছে, তবে কবি এই পত্রের সূচনাতে বলে দিয়েছেন যে ব্রহ্মবৈবর্ত পুরাণ থেকেই তিনি কাহিনীটি গ্রহণ করেছেন, ভূমিকা অংশে উল্লেখ করে দিয়েছেন। যদিও ব্রহ্মবৈবর্ত পুরাণের কাহিনীটি ছিল সম্পূর্ণ উল্টো। সেখানে তারা বৃহস্পতির দেবগুরু বৃহস্পতির সাধ্বী পত্নী ছিলেন এবং জোরপূর্বক হরণ করেছিলেন সোম। কিন্তু সেই কাহিনীটাকে পুরোপুরি উল্টে দিয়েছেন আমাদের মধুকবি তাঁর সৃজনী কল্পনার দ্বারা। তাঁর পত্রতে যে রূপ হয়েছে যেখানে সোম কিছুই জানেন না, তারাই প্রথম দর্শনে সোমের প্রেমে পড়েছেন। যাক, ব্রহ্মবৈবর্ত পুরাণ থেকেই কিন্তু এই কাহিনীটার উৎস। হেরোডসের কোন পত্রের প্রভাব এখানে দেখা যায়? সোমের প্রতি তারা পত্রিকায় কোন পত্রের প্রভাব দেখা যায়? না ফেডরা টু হিপ্পোলিটাস। ফেডরা টু হিপ্পোলিটাস এই পত্রিকার প্রভাব থাকলেও অন্যান্য যে সমস্ত পত্র রয়েছে সেগুলোরও কিন্তু ছিটেফোঁটা প্রভাব এই পত্রে রয়েছে। তারার স্বামীর নাম কি? না দেবগুরু বৃহস্পতি। তারার স্বামী দেবগুরু বৃহস্পতি। মধুকবির তারাপত্রের বিশেষত্বগুলো কি? যেটা বললাম একটু আগে। না এই পত্রে কবি পুরাণ কথায় বর্ণিত কাহিনী থেকে সম্পূর্ণ বিপ্রতীপ কোণে এসে কাহিনী বয়ন করেছেন। এখানে সোম নয়, তারাই তার প্রেমে পড়েছে। ঠিক আছে, মানে বিপ্রতীপ কোণে এসে কাহিনী বয়ন করেছে, মানে যেটা বললাম যে ব্রহ্মবৈবর্ত পুরাণে জোরপূর্বক সোম হরণ করেছিলেন, মানে তারা ধর্ষিত হয়েছিলেন সেখানে। কিন্তু এই পত্রটিতে কবি দেখিয়েছেন যে তারাই তার মনের ভাব উজাড় করে দিয়েছেন এই পত্রের মাধ্যমে সোমের প্রতি। তারার প্রেমটা কি ধরনের প্রেম? না তারার প্রেম লাভ এট ফার্স্ট সাইট বা প্রথম দর্শনের প্রেম। প্রথম দর্শন মানে এখানে কবিতায় বলাই আছে যে প্রথম যেদিন দেখলাম তোমাকে, তুমি যেদিন প্রথম এলে সেই দিনকে আমি কি করে খারাপ বলবো। তার মানে কি প্রথম দর্শনেই প্রেম, লাভ এট ফার্স্ট সাইট, প্রথম দর্শনের প্রেম এটি। পরের প্রশ্ন, তারা কখন পত্রটি লিখেছিল বলে জানিয়েছেন? তারা কখন পত্রটি লিখেছিল বলে জানিয়েছেন কবি? না সোমদেব পাঠ সমাপন করে গুরুদক্ষিণা দিয়ে গৃহে ফিরে আসতে চাইলে তারা দেবী আর নিজের মনের ভাব প্রচ্ছন্ন রাখতে পারে না, তখন সতীত্ব ধর্মে জলাঞ্জলি দিয়ে তারা পত্রটি রচনা করেন। ঠিক আছে, না সোমদেব পাঠ সমাপন করে গুরুদক্ষিণা দিয়ে গৃহে ফিরে আসতে চাইলে পরে তারা দেখেছে যে আর কোনো উপায় নেই, এখনই যা বলার বলতে হবে, তখন তিনি এই পত্রটি লিখেছেন। এটা মনে রাখার জন্য, যে কনসেপ্টটুকুটা মনে রাখতে হবে, যার কোনো সময় নেই, আমাকে এর মধ্যেই বলতে হবে, এইটুকুটা মনে রাখলে পরেই বইয়ের ভাষাটা চলে আসবে। আর কবিতাটা আমি বারবার বলবো যে কবিতাগুলো অন্ততপক্ষে 2 থেকে 3 বার, মানে মিনিমাম 2 থেকে 3 বার পড়ে নাও। টেক্সট না পড়লে পরে ধারণা স্বচ্ছ হয় না, যতই শর্ট কোশ্চেন পড়া যাক, যতই যা করা যাক না কেন, টেক্সট পড়তেই হয়। যাক, কিন্তু বৃথা গঞ্জি তোরে, কে কাকে কেন বলেছে, বৃথা গঞ্জনা করে কেন? তারার পোড়া লেখনী লিখে ফেলেছে, ইচ্ছা করে দাসী হয়ে সেবি পাদুখানি।
ঠিক আছে? তারার পোড়া লেখনী লিখে ফেলেছে ইচ্ছা করে দাসী হয়ে সেবি পা দুখানি, তাই তারা তার লেখনীকে গঞ্জনা দিয়েছে। এবার বৃথা গঞ্জনা করে কেন, মানে গঞ্জনা যে দিল, কিন্তু লেখিকা অর্থাৎ তারাই বলছেন যে আমি তোকে বৃথা গঞ্জনা দিচ্ছি, লেখনীকে আমি, পোড়া লেখনীকে আমি বৃথা গঞ্জনা দিচ্ছি কেন? তারা জানে যে তার লেখনীকে বৃথায় গঞ্জনা দিচ্ছেন। সে বুঝতে পেরেছে, কেননা এতে লেখনীর কোনো দোষ নেই। লেখনী হস্তদাসী আর হস্তমনের দাস। সেই মন পুড়লে সে কেন না পুড়বে, অর্থাৎ এখানে লেখনীর কোনো দোষ নেই। আমি রথ তুমি রতি, যেমন চালাই তেমন গতি, এইরকম টাইপের কথা। যে লেখনী কি জানে, লেখনীকে চালাচ্ছে হাত, আর হাতকে চালাচ্ছে তারার মন। তারার মনই তো সোমের প্রেমে পুড়ে একাকার হয়ে আছে, অতএব লেখনীর কোনো দোষ নেই, মনটাই তো পুড়ে গিয়েছে। আজি চাহে নিবাইতে তোমায় পাপিনী তারা। আজি চাহে নিবাইতে, মানে নিবাইতে মানে হলো নিভিয়ে দিতে। তোমায় পাপিনী তারা, কাকে কেন নিভাতে চায় না? তারা তার অতীত স্মৃতিগুলোকে নিভিয়ে দিতে চায়। কেন? কেননা সে সম্পূর্ণভাবে ভুলতে চেয়েছে যে কে তার মনচোর, আর সেই বা কে তার কী তার অতীত আর কী তার ভবিষ্যৎ, মানে সমস্ত কাহিনী মুছে ফেলে দিতে চাইছে। তারা সোমের জন্য কি কি জলাঞ্জলি দিতে চেয়েছে? তারা সোমের জন্য কি কি জলাঞ্জলি দিতে চেয়েছে না? তারা সোমের জন্য কুলমান, ধর্ম, লজ্জা, ভয় এ সমস্ত জলাঞ্জলি দিতে চেয়েছে। তারপরের প্রশ্নটা দেখছি উত্তরটা কেটে গিয়েছে। তারা সোমকে কি বিশেষণে ভূষিত করেছে, এটা একটু নোট করে নিতে হবে নিয়ম, যে তারা সোমকে তারানাথ এই সম্বোধনটা দিয়েছিল, তারানাথ সম্বোধনে ভূষিত করেছিল। কে পারে লুকাতে কবে জ্বলন্ত পাবকে? কে পারে লুকাতে কবে জ্বলন্ত পাবকে? জ্বলন্ত আগুনকে কে কবে লুকাতে পেরেছে? কেউ পারেনি। প্রসঙ্গটা কি না? তারা চেয়েছিল রাত্রে পদ্ম যেমন পাপড়ি বন্ধ করে নিজ সুগন্ধ লুকিয়ে রাখে, তেমনভাবে সোমের প্রতি তার ভালোবাসাটাকে শেষ পর্যন্ত লুকিয়েই রাখবে। কিন্তু প্রেম বা ভালোবাসা তো জ্বলন্ত অগ্নিশিখার মতো, তাকে লুকিয়ে রাখা যায় না। এই প্রসঙ্গেই তারা এই উক্তিটি করেছে। অর্থাৎ প্রেমকে জ্বলন্ত পাবক, প্রজ্বলন্ত অগ্নির সাথে তুলনা করা হয়েছে প্রেমকে বা ভালোবাসাকে। কন্দর্প পৌরাণিক দেবতা, কন্দর্প তার প্রেমের দেবতা তিনি। কামদেব কন্দর্পের আর এক নাম কামদেব। কামদেব মদনের অপর নাম। স্ত্রীর নাম সতী। তার রথে মৎস্য চিহ্নিত পতাকা থাকে এবং হাতে পুষ্পধনু ও পঞ্চস্বর থাকে। শিবের ধ্যান ভাঙতে গিয়ে জ্ঞানচক্ষুর অগ্নিতে তার দেহ নষ্ট হয়ে যায়। ঠিক আছে, এই হলো কন্দর্পের পরিচয়। কন্দর্প আক্রমিছে পরাক্রমী অসহায় পুরী। অসহায় পুরী কি? আক্রমিছে পরাক্রমী অসহায় পুরী, মানে কেউ একজন আছে যিনি পরাক্রম মানে প্রবল শক্তিশালিনী হয়ে পড়েছেন, যিনি তার অসহায় পুরী আক্রমণ করছে। এবার প্রশ্ন হলো অসহায় পুরী কি না? তারা তার প্রেমিক সোমকে অসহায় পুরী বলতে পরিপূর্ণ যৌবনবতী নিজ শরীরটাকে বুঝিয়েছে, নিজ শরীরকে বুঝিয়েছে যে এটা অসহায় পুরী। কুদিন তারা বলিবে কেমনে সেদিনে? কোন দিনের প্রসঙ্গ না? বৃহস্পতির আশ্রমে যেদিন শিষ্যবেশে সোম প্রথম আসে, সেই দিনের কথা বলা হয়েছে। সেই দিনটাকে কুদিন বলতে পারেন না তিনি, কেন না সেই দিনই তারার সাথে তারা সোমকে প্রথম দেখেছিল। অতএব সেই দিন যদি না আসতো তাহলে পরে তো এই প্রেমটাও হতো না। অতএব এটা কুদিন ছিল না। অন্য লেখা যে বলবো বলুক, কিন্তু তারা বলতে পারবে না যে সেই দিনটা কুদিন ছিল। সোমকে দেখে তারা কি করেছিল? সোমকে দেখে তারা কি করেছিল না? তারা সোমকে প্রথম দেখেই নব অনুরাগিনীর মতো আচরণ করেছিল। কি করে নব অনুরাগিনীরা? নতুন নতুন প্রেমে পড়লে মানুষ কি করে না? মনে আনন্দ অনুভব করে এবং ঝটিতি আয়নায় মুখ দেখতে ছুটে যায়। চুলের বেনি যত্ন করে বাঁধে ও বনের ফুল চুলে পরায়। তাছাড়া সে তার চিরকালের পরিচ্ছদ বলকল পরিত্যাগ করে
করতে চেয়ে দুকুল, কাঁচুলি, স্মৃতি, কঙ্কন ইত্যাদি বনদেবীর কাছে প্রার্থনা করে, চন্দন ফেলে কস্তুরী লেপন করে গায়ে। অর্থাৎ নিজের শরীরটাকে পরিপূর্ণভাবে সাজিয়ে তুলতে চাইছেন তারা, অ্যাট্রাক্টেড করতে চাইছেন সোমের কাছে। তার জীর্ণ বাস, জীর্ণ বসন, একঘেয়ে পোশাক আশাক, একঘেয়ে সমস্ত জীবনযাত্রাটাকে ওলট পালট করে নিজেকে ঢেলে সাজাতে চাইছেন নতুন আগন্তুকের কাছে, নতুন মনের মানুষটার কাছে। যাই হোক, নাচিবে পুলকে তারা পুলকে নাচবে, আনন্দে নেচে উঠবে। কেন না, বিদ্যালাভ হেতু সোম যখন গুরুর পদতলে বসত, তখন কোনো বাদ্যযন্ত্রের শব্দ শুনে নয়, সোমের মধুর কণ্ঠস্বর শুনেই তারা হৃদয় পুলকে নেচে উঠত। ঠিক আছে, এই জন্য পুলকে নাচে তারা। অবিরল অশ্রুজল মুছি লজ্জা ভয়ে, তারার চোখে অশ্রু দেখা দিত কেন? তারা কাঁদছে, তারা প্রেমে পড়েছে, তারা কাঁদছে কেন না, গুরুর আদেশে সোম গাভী নিয়ে দূর বনে একাকী ঘুরতে যেত। তখন সোমকে দেখতে না পেয়ে তারা অহরহ বিরহ দহনে দগ্ধা হতো বলেই চোখে অশ্রু দেখা দিত। প্রেম ক্ষণিকের বিচ্ছেদ সহ্য করতে পারে না। আর এই পরিস্থিতিটা যখন সোম গুরুর আদেশে গাভী নিয়ে বনান্তরে যেতেন গাভী চড়াতে, সেটা তাকে ফেস করতে হতো। আর তার ফলে এই বিচ্ছেদটুকু সহ্য করতে না পেরে তিনি লজ্জা ভয়ে আড়ালে গিয়ে কান্নাকাটি করছেন। আশীর্বাদ ছলে মনে নমিতাম আমি, কেন আশীর্বাদ ছলে প্রণাম করত না, অভাগিনী তারা সোমকে আশীর্বাদ ছলে নমস্কার করতেন। এই পত্রিকায় কে কাকে, মানে এই রকম কবিতায়, চারটে আমাদের পাঠ্য কবিতায়, এইগুলোতে যদি প্রশ্ন আসে কে কাকে বলেছে, তাহলে পরিষ্কার কথা, সোমের প্রতি তারা মানে সোমকে বলেছে, তারা বলেছে, যার প্রতি যে, এটাই উত্তর হবে। তো তারা সোমের গুরুপত্নী, কাজেই সোমের কাছে সে গুরুদেবের মতোই সমান শ্রদ্ধেয়া। সোম সেজন্যই তারাকে প্রণাম করত। আর সোমের প্রেমে ধরাশায়ী তারা লোকলজ্জার ভয়ে তা সরাসরি প্রণাম করতে অপারগ হলেও আশীর্বাদের ছলনায় প্রণাম করতে বলে জানিয়েছেন। ব্যাপারটা হলো যেটা আশীর্বাদ ছলে মনে নমিতাম আমি আশীর্বাদ করছি, এটা লোক দেখানো, কিন্তু আমি মনে মনে তোমাকে প্রণামই করছি। লোক দেখানো ব্যাপারটা কারো না, যেহেতু তারাও সমাজবদ্ধ জীব, তারাও এতদিন ভায়োলেন্ট হতে পারেনি, সেই জন্য সে গুরুদেবের পাশে বসে বা দাঁড়িয়ে শিষ্যকে আশীর্বাদ করছে, কিন্তু এটা লোক দেখানো। তারা অন্তরে আসলে তারাই নিজে সোমকে প্রণিপাত করছে, প্রণাম করছে। এটা আসলে এক প্রকার শ্রদ্ধা প্রেমের। তারা কিভাবে গোপনে সোমের সেবা করতো বলে জানিয়েছে। আজকে যেহেতু চলে যাবার সময়, তাই সমস্ত আবেগটুকু, আমি তোমার জন্য কি করেছি না করেছি, এই সমস্তটুকু যেন তুলে ধরতে চাইছে তারা, ইমপ্রেস করতে চাইছে যে চলেই তো যাবে হয়তো, যদি পাওয়া যায়। তাই আজকে কৈফিয়ত দিচ্ছে বা আজকে খুঁটিনাটিগুলো বলছে যে কি করছে না, সোম সর্বদাই গুরুর প্রসাদে বা অবশিষ্ট অন্নে প্রসন্ন থাকত। তারা জানায় সোম যখন ভোজনান্তে গুরুকে আচমনের জল দিতে যেত, তখন গোপনে কত যে কি পাতে রেখে যেত, কিংবা কুশাসন তলে কখনো সুরভি ফুল রেখে যেত। প্রত্যহ প্রাতে সোমের কষ্ট লাঘবের জন্য বন থেকে ফুল তুলে রেখে দিত। এই সমস্তভাবেই খুঁটিনাটি, মানে এই ছোটো ছোটো জিনিসগুলোর দ্বারা সোমের প্রতি নির্বাকভাবে একান্তে আপন মনে সেবা করে গিয়েছে। পত্রিকায় যেটা উল্লেখ আছে যে তারা আচমনের সময় কত কি পাতে রেখে যেত, অর্থাৎ সবজি যেটা তরি তরকারি সেগুলো রেখে যেত। কারণ গুরুদেব খাওয়ার পর যে উচ্ছিষ্টটুকু পড়ে থাকতো, সেইটুকুটাই ছিল প্রসাদ শিষ্যের। সেটা তো কম খেলে হবে না। তারা যেহেতু সোমকে ভালোবাসে, সেই জন্য তারা সোমকে কম দিতে পারেনি। তাদের অনুপস্থিতিতে সে বেশি করে খাবার রেখে এসেছে। আর কি করেছে না, কুশাসনের সুরভি ফুল রেখে এসেছে। তারা যেখানে শুয়ে থাকতো সোম যেখানে শুয়ে থাকতো সেটা মাটির উপর, সেখানে হরিতকির স্থলে কখনো পান দিয়ে এসেছে,
ফুল দিয়ে এসেছে, সুগন্ধি ফুল দিয়ে ঘরের শয্যাটাকে সুন্দর করবার চেষ্টা করেছে, শয্যা বিছিয়ে দিয়েছে। আর কষ্ট লাঘবের জন্য তো প্রত্যেক দিন চোখের জলে ভিজিয়ে ফুল তুলেছে, এই সমস্ত কাজগুলো করেছে। হাসি তুমি কহিতে সুমতি, কে কি বলতো এবং কেন বলতো না। সোম প্রত্যহ প্রাতে বনে ফুল তুলতে প্রবেশ করলে দেখতো সব ফুলই আগে থেকেই তোলা হয়েছে। এই ফুল তোলা দেখে হেসে সোম বলতো, দয়াময়ী বনদেবী ফুল অবচয়ই রেখেছেন নিবারিতে পরিশ্রম মম। যে দয়াময়ী বনদেবী ফুল তুলে রেখেছেন আমার পরিশ্রম লাঘব করবার জন্য, এটা সোম ভাবছে। কিন্তু তারা তো সেটা জানে যে সে কী কাজ করেছে। তারা শুনতো যে সোম এই সমস্ত কথাগুলো বলছে। তারার তুলে রাখা ফুলগুলিতে স্থিত জল আসলে কি, একটু আগে বললাম যেটা, যে চোখের জলে ভিজিয়ে তিনি ফুল তুলতেন, বা ফুল তুলে হয়তো চোখ এই ফুলগুলো সোম গ্রহণ করবে। ফুলগুলোর কি ভাগ্য, যা সোমের স্পর্শ পাবে, এইভাবে হয়তো চোখ দিয়ে জল পড়ছে। অর্থাৎ ফুলগুলোতে যে জল লেগে থাকতো সেগুলো শিশির নয়, সেগুলো তারা বলছে সেগুলো তারই চোখের জল। ফুল তুলতে গিয়ে তারা চাঁপা ফুলকে কি বলতো? ফুল তুলতে গিয়ে তারা চাঁপা ফুলকে কি বলতো না, ফুল তুলতে গিয়ে চাঁপা ফুলকে বলতো তার সুন্দর বর্ণ দেখে যখন সোম তাকে তুলে নেবে তখন সে যেন সোমকে জানায়, যার বর্ণ দেখে চাঁপার রঙও অভিমানে কালি হয়ে যেত, সেই তারার বর্ণ এখন সোমের বিরহে ম্লান হয়ে গিয়েছে, এটা বলতো। পরের প্রশ্ন, সোম চন্দ্রলোকে কি ধারণ করে? অর্থাৎ চাঁদের বাহন কি? মানে এটা পুরাণে বলা আছে যে চাঁদের বাহন হলো মৃগ শিশু, ছোট হরিণ শিশু। সোম চন্দ্রলোকে ধারণ করতেন হরিণ শিশু, মৃগ শিশু। সপত্নী বলে তারা কাকে গঞ্জনা করত? আর কি করত না, সপত্নী বলে তারা রোহিণীকে গঞ্জনা করত। পুরাণে আছে যে রোহিণী চাঁদের মানে আশপাশে ঘুরঘুর করে। এখন আমরা আকাশের দিকে তাকালে দেখতে পাবো যে চাঁদের পাশে একটা বড় করে তারা পিছন পিছন ঘোরে, মানে যায়, ওটা রোহিণী নক্ষত্র। তো সপত্নী বলে তারা তাকে গঞ্জনা করত। এছাড়াও তারা ভ্রান্তিমদে মেতে মেঘদলকে ডাকত তার স্বর্ণকান্তি ঢেকে দেবার জন্য। প্রেম বা ভালোবাসা বা যাই হোক, যেটাই আমাদের গ্রাম্য প্রবাদ বা আমাদের লোককথার প্রবাদ হলো, মেয়েরা সব সহ্য করতে পারে, সতীনের ঝাল সহ্য করতে পারে না। এইখানে তারার যে মানসিক পরিস্থিতি সেটাই কিন্তু প্রকাশ পেয়েছে। কেননা সোম আর চন্দ্র এবং রোহিণী স্বামী স্ত্রী, এরা এই শপথ নেই, মানে তারা নিজে নিজেই ভাবছে যে রোহিণী তার শপথ নেই, আসলে তো তা নয়। কিন্তু তারা ভাবছে যে রোহিণী তার শপথনী, আর শপথনী যেহেতু তার 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 সতীনকে টালতা পড়ি, এরকম একটা ব্যাপার। মেঘ তাকে এসে ঢেকে দিক তার স্বর্ণকান্তি, যদি তার স্বর্ণকান্তি ঢেকে দেয় তাহলে সোম তাকে রিজেক্ট করবে, আমি সেই স্থানটায় থাকবো, এরকম একটা মেন্টালিটি। তো যাই হোক, এই কাজটা করতো। তারা কি দিয়ে পত্রটি লিখেছিল বলে জানিয়েছে না, ফুলবৃন্ত নিয়ে তার চোখের কাজলে ডুবিয়ে তারা তার পত্রটি লিখেছে বলে জানিয়ে, ফুলের বোঁটা দিয়ে চোখের কাজল দিয়ে এই পত্রটি লিখেছে বলে জানায়। গুরুপত্নী চাহে ভিক্ষা, গুরুপত্নী অবশ্যই তারা, চাহে ভিক্ষা, ভিক্ষা চাইছে। কি ভিক্ষা চাইছে না, তারা কি ভিক্ষা চায়? তারা সোমের কাছে ভিক্ষা চায় দেহ ভিক্ষা, দেহ মানে দাও, দেহ ভিক্ষা, ছায়ারূপে থাকি তব সাথে দিবানিশি, দিবানিশি সেবি দাসী ভাবে ও পদযুগল। না, আমাকে তুমি ভিক্ষা দাও ছায়া রূপে, ছায়ার মতো তোমার সাথে সবসময় যেন থাকবার অধিকার পাই। আর কি না, দিবানিশি সর্বদাই যেন দাসী হয়ে, গুরুপত্নী নয়, দাসী হয়ে তোমার চরণ সেবা করবার অধিকার যেন পায়। পরের প্রশ্নটা আছে, এই কৌশল মানে ভিক্ষা চাওয়ার কৌশলটা কেন গ্রহণ করলেন তারা? তারা জানে সোমের কাছে প্রেম প্রস্তাব পাঠালে সে তার ডাইরেক্ট প্রত্যাখ্যান করবে, সরাসরি প্রত্যাখ্যান করবে, করাটাই স্বাভাবিক। কিন্তু সে গুরুপত্নী, এই পরিচয় দিয়ে ভিক্ষা চাইলে তার প্রত্যাখ্যানের সম্ভাবনা কম, তাই সে গুরুপত্নীর পরিচয় দিয়ে ভিক্ষা চেয়েছে।
তবু চণ্ডালিনী আমি। তারা বলছে যে তবু চণ্ডালিনী আমি। প্রশ্ন, এইরূপ অনুশোচনার কারণ কি? অথবা এটারই প্রশ্ন হতে পারে যে তারা নিজেকে বা বক্তা নিজেকে চণ্ডালিনী বলেছেন কেন? উত্তরটা হবে না, তারার জন্ম মহান ঋষি বংশে, মহান ঋষিকুলে তারার জন্ম, এবং তার স্বামীও দেবগুরু। তার পিতা এবং পতি কোনো কুলই ছোট কুল নয়। এ সত্ত্বেও তারা তার সমাজ সংস্কার সমস্ত কিছুতেই জলাঞ্জলি দিয়ে স্বামী শিষ্যের প্রেমে নিজেকে নিমজ্জিত করেছেন। এই জন্যই তারা আত্ম অনুশোচনায় দগ্ধ হয়েছে এবং নিজেকে চণ্ডালিনী বলে মন্তব্য করেছে। ক্লিয়ার? বলার কথা হলো এটা যে তার পিতার কুল এবং পতির কুল কোনো কুলই তো সমাজের দিক থেকে নিচু নয়, যথেষ্ট উঁচু স্থানে, অথচ তারা যে কাজটা করেছে এটা উচ্চ সমাজে সাধারণত হয় না। তারার বক্তব্য উচ্চ সমাজে হয় না। বিবাহিতা স্ত্রী প্রেম করছে তাও কার সাথে? না, তার পুত্রতুল্য, শিষ্য মানে অবশ্যই পুত্র, পুত্রতুল্য শিষ্যের সাথে। এটা সমাজ কখনো মেনে নেবে না। আর সেই জন্যই তারা নিজেকে চণ্ডালিনী বলেছে, যে সৃষ্টি ছাড়া কাজ করছে, সমাজ ছাড়া কাজ করছে, তাই চণ্ডালিনী। আর এটা করে সে আত্ম অনুশোচনায় মগ্ন হয়েছে। নাহি কাজ বৃথা কুলমানে, এই সিদ্ধান্ত কখন নেয় তারা? কেন না, তারা একদিকে সমাজ সংস্কার, অন্যদিকে প্রেম, এই দুইয়ের দ্বন্দ্বে তিলে তিলে ক্ষতবিক্ষত হয়ে চলেছে অবিরত। একদিকে সমাজ সংস্কার আর একদিকে প্রেম, প্রেমকেও ছাড়তে পারছে না, আর সমাজটাও এতটা উচ্চ সমাজের সে বাসিন্দা যে সেটাও ছাড়া মুশকিল। তার ফলে কি, দুদিক থেকে ক্ষত বিক্ষত হয়েছে শাঁখের করাতের মতো। তখন সে তার মনের শতোৎসারিত প্রেমকে প্রাধান্য দিয়েছে কৃত্রিমভাবে তার উপর চাপিয়ে দেওয়া সংস্কারের হাত থেকে। ঠিক আছে? তখনই তারা এই প্রশ্নোক্ত উক্তিটি করেছে। কেন বলেছে বৃথা কাজ, মানে নাহি কাজ বৃথা কুলো মানে? না, আসলে মধুকবির তারা বীরাঙ্গনা নারী, সে নিজেকে এবং নিজের মতাদর্শকেই প্রাধান্য দিয়েছে, অন্য কারোকে নয়। আর মতাদর্শ কি বলছে? মতাদর্শ বলছে প্রেম আগে, সমাজটা পরে। এই ক্ষেত্রে, তারার ক্ষেত্রে এটা হয়ে গিয়েছে, তাই তার এই সিদ্ধান্ত, কুলমানের দরকার নেই। আরম্ভে সত্তরে সে তপ, কোন তপস্যার কথা বলা হয়েছে? না, কুমুদিনী অর্থাৎ পদ্ম কোন তপস্যা বলে নিত্য সঙ্গ পেয়ে থাকে চন্দ্রের। তারা সেই তপস্যাটা জেনে নিয়ে সোমের চিরসঙ্গ পাওয়ার জন্য তা করতে চেয়েছে, সে তপস্যা করতে চেয়েছে খুব শীঘ্র। কিভাবে তারা তা করবে বলেছে? না, তারা আহার নিদ্রা তেজি একাসনে বসে এই তপস্যাটা করবে বলে জানিয়েছে, যে আহার নিদ্রা সমস্ত কিছু ত্যাগ করে দিয়ে একাসনে বসে করবে। পরের প্রশ্ন হলো, তারা কোথায়, কিভাবে বা কোন পরিস্থিতিতে পত্রটি লিখেছিল? পত্র লিখছে তো সেটাও জানানো আছে প্রতিটি পত্রের শেষে। না, তারা একাকিনী বনে বসে কাঁপি ভয়ে, কাঁদি খেদে, মরিয়া শরমে, এটুকুটা কোর্টে হবে, তারাই পত্রটি লিখেছে। ভয়ে কাঁপছে যে আমি যে কাজটা করছি সেটা আদৌ অ্যাকসেপ্টেড হবে কি না। কাঁদি খেদ হচ্ছে যে আমি এই কাজটা করছি, এটাকে ঠিক কাজ করছি। আর মরিয়া শরম এই কারণে যে আমি পুত্রতুল্য একজনকে চিঠি লিখছি, লজ্জাও লাগছে। এত সত্ত্বেও তারা তার পত্রটি লিখেছে। বুঝি খমিলে দোস্তার, তারা লিখছে শেষে যে আমি বুঝবো যে তুমি দোষ তার ক্ষমা করেছো, মানে যিনি চিঠি লিখছেন তার দোষটা তুমি ক্ষমা করেছো। প্রশ্ন হলো, কিভাবে বুঝবেন তারা? না, যদি সোম তারার পত্র পাঠ করার পর, মানে তারার কাছে আসে, যদি সোম তারার পত্র পাঠ করার পর তারার কাছে আসে, তবে তারা জানবে যে সোম তাকে ক্ষমা করেছে। উত্তরটা লেখা আছে এভাবে, যদি সোম তারার কাছে আসে এই পত্র পাঠের পর, তবে তারা জানবে তার এই অন্যায় পত্র লেখার দোষ সোম ক্ষমা করেছেন। তো এই তো গেল 31টা প্রশ্ন সোমের প্রতি তারা থেকে। এগুলো বারবার শোনো, লিখে নাও খাতায়, যে যেমনভাবে যেটাতে নিজেকে
তৈরি করতে পারবে করো। এগুলো এই পত্রের এর বাইরে কোনো কোশ্চেন, শর্ট কোশ্চেন হয় বলে মনে হয় না এখন। আর কবিতাটা অবশ্যই পড়ো, বারবার পড়ো কবিতাটা, কবিতার বিষয়বস্তুটা ভালোভাবে বোঝো, জানো। ভালো লাগলে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করো বন্ধু বান্ধবীদের মধ্যে, একটা লাইক ঠুকে দাও যদি ভালো লাগে। ভালো লাগলে বা কোনো কিছু যদি জিজ্ঞাসা থাকে কমেন্ট করতে পারো, অবশ্যই কমেন্ট করো। আবারও বলছি, চ্যানেলটির সাথে আপডেট থাকার জন্য সাবস্ক্রাইব করো। ধন্যবাদ, নমস্কার।